ওয়েলকাম টু বায়োলার্নিং ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে সকলকে তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো যে সুপার সাইক্লোন আমফানের জন্য বিগত এক সপ্তাহ ধরে আমরা কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তার কারণটাও সকলেরই জানা, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট পরিষেবার প্রবলেমের জন্য আমরা কোনো ভিডিও আপলোড করা আমাদের পক্ষে সম্ভব হয়নি বা আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো যাই হোক, এখন অবস্থা অনেকটা স্বাভাবিক হয়েছে। তো এই অবস্থায় আমরা আবার বিষয়টাকে আগের মতো কন্টিনিউ করতে পারবো। তো আশা রাখি যে ভিডিওগুলো যেভাবে তোমাদের কাছে আসছিল বা ক্লাসগুলো যেভাবে তোমাদের কাছে আসছিল সেইভাবে কন্টিনিউয়াসলি আসবে, আর কোনো সমস্যা হবে না। তো আজকের যে টপিকটা আমি শুরু করব সেটা তোমরা সবাই জানো, যেটা হচ্ছিল যে ক্লাস নাইনের একটা টপিক আমি পড়াচ্ছিলাম। ক্লাস নাইনের যে টপিকগুলো পড়াচ্ছিলাম তার মধ্যে তোমাদের আগের ক্লাসে আমি রক্ত কণিকাগুলো সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম এবং তাদের কাজ, উৎপত্তি, এই বিষয়গুলো আমি সব কমপ্লিট করেছিলাম। আজকে যে বিষয়টা আসবো সেটা আমরা টপিকে যাওয়ার আগে আমি যদি বলি যে আচ্ছা বলো তো, যে পৃথিবীর সব থেকে মহৎ দান কোনটা? আমরা তো অনেক কিছু জিনিস দান করি, কাউকে অর্থ দিয়ে সাহায্য করি, কাউকে জল দান করি, কাউকে বস্ত্র দান করি, তাই তো? এরকম অনেক কিছু জিনিস আমরা দান করে থাকি। তাহলে পৃথিবীর সব থেকে মহৎ দান কোনটা? কি একটু ভাবো। পৃথিবীর সব থেকে মহৎ, মানে যেটা, যে দানের উপরে আর কিছু হয় না। পারছো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা বলি রক্তদান, জীবনদান, বলি তো? অবশ্যই বলি। তাহলে রক্তদান হচ্ছে মহৎ দান, কারণ একজন মানুষ তার রক্ত দিয়ে আরেকটা জীবন বাঁচাতে পারে। তাহলে রক্তদানের তুল্য আর কোনো বড় দান হয় না। আচ্ছা ঠিক আছে, রক্তদান তো মহৎ দান বললাম, কেন এই কথা বলছি? সবার রক্ত কি সবাইকে আমরা দিতে পারি? পারি কি? পারি না। কেন পারি না? অবশ্যই কারণ আছে নাকি? বা ব্লাড গ্রুপ আছে বা রক্তের শ্রেণী আছে। তাহলে দেখো, কিভাবে রক্তের শ্রেণী বুঝবো কি করে? রক্তের রং তো সবারই লাল। আমাদের যদি মানুষের রক্ত দেখি, সবারই তো লাল রঙের রক্ত। তাহলে সেখান থেকে আলাদা করে বুঝবো কি করে কোনটা কোন গ্রুপের? কেন, যদি বিভিন্ন গ্রুপের রক্ত, মানে যাকে যা খুশি রক্ত দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে অনেকগুলো প্রশ্ন চিহ্ন আসছে। রক্তের গ্রুপ কি? কিভাবে সেটাকে ঠিক করা হয়? কেন বিভিন্ন গ্রুপের রক্ত মিলিয়ে মিলিয়ে সেই মানুষকে সেই গ্রুপের রক্ত দিতে হয়, অন্য কোনো রক্ত দেওয়া যায় না? রক্তের গ্রুপ কেন দরকার, কি জন্য? তাহলে দেখো, অনেক প্রশ্ন চিহ্ন আসছে। এই প্রশ্ন চিহ্নগুলোর উত্তর খুঁজে পেতে গেলে বা এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে গেলে আজকের আমাদের টপিকে যেতে হবে, যেটা আজকের টপিক। তো চলো আমরা দেখে নিই আমাদের আজকের টপিক কি আছে। দেখো, আমরা আজকের টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে কি না, রক্তের গ্রুপ এবং রক্তদান, যেটা তোমরা বইয়ের মধ্যে পাবে 3.4.5। 3.4.5 এই ইউনিটে আছে রক্তের গ্রুপ এবং রক্তদান। তাহলে ব্লাড গ্রুপ এবং ব্লাড ডোনেশন। তাহলে রক্তের গ্রুপ সম্পর্কে বা রক্তদান সম্পর্কে পুরো বিষয়টাই আমরা আজকে পড়ব। এবং কোন কোন বিষয়গুলো আছে দেখো, আজকে আমি ছোট্ট করে একটু লিখে নিয়েছি। সেটা হচ্ছে এবিও পদ্ধতি, সার্বিক দাতা এবং সার্বিক গ্রহীতা, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব বা তাৎপর্য এবং রক্তের গ্রুপ সম্পর্কিত কিছু তথ্য। তাহলে আমরা মেনলি যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে রক্তের গ্রুপ কি বা এবিও পদ্ধতি কি, সার্বিক দাতা এবং সার্বিক গ্রহীতা কি, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব বা তাৎপর্যগুলো কি কি, এবং রক্ত সম্পর্কিত সমস্ত তথ্য আমরা পড়ব। আচ্ছা, প্রথমেই আমরা চলে আসি আমাদের যে টপিকটা, যে সেটা হচ্ছে এবিও পদ্ধতি। তাহলে আমরা একদম শুরু করব হচ্ছে বাকিগুলো বাদ দিয়ে এবিও পদ্ধতি থেকে শুরু করব। যে কি এই এবিও পদ্ধতি? না, এবিও পদ্ধতি হচ্ছে আমাদের ফার্স্ট যেটা বলবো আর কি, সেটা হচ্ছে যে 1900 খ্রিস্টাব্দে ভিয়েনার একজন চিকিৎসক, তিনি হলেন কার্ল ল্যান্ডস্টিনার বা স্টেইনার। তাহলে নামটা কি? ভিয়েনার চিকিৎসক, ভিয়েনার চিকিৎসক, চিকিৎসক কার্ল ল্যান্ড স্টেইনার বা স্টিনারও বলা হয়, যে যেমনভাবে উচ্চারণ করে। কার্ল ল্যান্ড স্টিনার কত খ্রিস্টাব্দে? 1900 খ্রিস্টাব্দে। তাহলে ভিয়েনার চিকিৎসক
কার্ল ল্যান্ডস্টেইনার 1900 খ্রিস্টাব্দে রক্তে উপস্থিত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, তাহলে কি বললাম, রক্তে উপস্থিত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তকে 4টে শ্রেণীতে ভাগ করেছিলেন। তাহলে কার উপর ভিত্তি করে, না অ্যান্টিজেন, অ্যান্টিজেন অথবা অ্যাগ্লুটিনোজেন, অ্যাগ্লুটিনোজেন, টিনোজেন, অ্যাগ্লুটিনোজেন, অ্যাগ্লুটিনোজেন এবং আরেকটা কি ছিল, অ্যান্টিবডি, অ্যান্টিবডি যেটাকে বলা হয় অ্যাগ্লুটিনিন, অ্যাগ্লুটিনিন, অ্যাগ্লুটিনিন। তাহলে রক্ত উপস্থিত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তকে 4টে শ্রেণীতে ভাগ করেছিলেন। এই 4টে শ্রেণীকেই বলা হয় এবীয় পদ্ধতি। আচ্ছা, এবার চলে আসি, আমি প্রথমেই বললাম যে ভিয়েনার চিকিৎসক এটাকে ভাগ করেছিলেন, কার্ল ল্যান্ডস্টিনার। তাহলে প্রথম পয়েন্ট পেয়েছি আমি, কার্ল ল্যান্ডস্টিনার রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন 1900 খ্রিস্টাব্দে। কার উপর ভিত্তি করে, না রক্তে কিছু অ্যান্টিজেন আছে, কিছু অ্যান্টিবডি আছে। এবার প্রশ্ন হলো কি কি অ্যান্টিজেন থাকে। তাহলে অ্যান্টিজেন দুই ধরনের থাকে, এ এবং বি, ঠিক আছে। তাহলে অ্যান্টিজেন কটা থাকে, দুটো, এ এবং বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। আর অ্যান্টিবডি কি কি থাকে, না অ্যান্টিবডিও থাকে দুটো, আলফা এবং বিটা, আলফা এবং বিটা। তাহলে দু ধরনের অ্যান্টিজেন এবং দু ধরনের অ্যান্টিবডি থাকে। তাহলে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তকে তোমার 4টে ভাগে ভাগ করা হচ্ছে। রক্তকে 4টে ভাগে ভাগ করা হলো কি কি, না সেই গ্রুপ হচ্ছে 4টে গ্রুপ, এ বি, এ বি এবং ও। তাহলে 4টে গ্রুপ, এ বি, এ বি এবং ও। এইটা কি বলা হচ্ছে এক কথায় এ বি ও পদ্ধতি। তাহলে কি বলা হলো পুরো বিষয়টা দেখো। তাহলে বলছে দেখো, আমি একদম তোমার বোর্ডে যে জিনিসগুলো আছে সেগুলো থেকে বলছি, না ভিয়েনা চিকিৎসক কার্ল ল্যান্ডস্টিনার রক্তে উপস্থিত অ্যান্টিজেন অর অ্যাগ্লুটিনোজেন এবং অ্যান্টিবডি অর অ্যাগ্লুটিনিন এর উপর ভিত্তি করে রক্তকে 4টে ভাগে ভাগ করেছিলেন, এ বি, এ বি এবং ও। এই পদ্ধতিটা কি বলা হচ্ছে, এ বিও পদ্ধতি। 2 নম্বরের কোশ্চেন পড়ে, এটা 2 মার্কসের কোশ্চেন পড়ে যে এবিও পদ্ধতি কি। তাহলে এখান থেকে দেখো কোশ্চেন কতগুলো পেলাম, না এবিও পদ্ধতির জনক কে বা রক্তের শ্রেণীবিন্যাসের জনক কে, অবভিয়াসলি কার্ল ল্যান্ডস্টিনার। রক্তে কত ধরনের অ্যান্টিজেন থাকে, 2 ধরনের, এ এবং বি। রক্তে কত ধরনের অ্যান্টিবডি থাকে, 2 ধরনের, আলফা এবং বিটা। এবং এবিও পদ্ধতি কি, তাহলে রক্তের কটা গ্রুপ, 4টে, এ বি, এ বি অ্যান্ড ও। এই হচ্ছে 4টে গ্রুপ, এদেরকে একত্রে বলা হচ্ছে এবিও পদ্ধতি। তাই আমাদের প্রথম পয়েন্ট চলে গেল এবিও পদ্ধতি। এবার দেখো, এই এবিও পদ্ধতির মধ্যে 4টে গ্রুপ যে আমরা পাচ্ছি, এদের মধ্যে সবাই কিন্তু সবাইকে রক্ত দিতে পারে না, বা সবাই সবার থেকে রক্ত নিতে পারে না, বা সবার মধ্যে আবার সব অ্যান্টিজেন থাকে না বা সব অ্যান্টিবডি থাকে না। তো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কার উপর কি আছে, বা কার মধ্যে কোন অ্যান্টিজেন বা কোন অ্যান্টিবডি আছে, কে কাকে রক্ত দিতে পারে বা কে কার থেকে নিতে পারে, তো সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। তো চলো দেখি কার মধ্যে কি অ্যান্টিজেন আছে বা কি অ্যান্টিবডি আছে এবং কোন কোন রক্ত কে কাকে দিতে পারছে। তো লেটস গো। এবার তাহলে দেখো, আমরা একটা চার্ট বানিয়ে নিয়েছি যে কিভাবে ব্লাড গ্রুপটাকে ডিটেক্ট করা হয় বা ব্লাড গ্রুপটাকে চিহ্নিত করা হয়। দেখো 3টা আমি রো বানিয়েছি, একটা হচ্ছে রক্তের শ্রেণী, একটা হচ্ছে তোমার কি কি অ্যান্টিজেন আছে আর কি কি অ্যান্টিবডি আছে। তো সেখান থেকে যদি আমি দেখি, দেখো আমাদের 3টে গ্রুপের মধ্যে আমি একদিকে এ বি, এ বি এবং ও 4টে ব্লাড গ্রুপ পরপর লিখে নিয়েছি। এবং দেখো এখান থেকে বলেছি কি লোহিত কণিকায় অ্যাগ্লুটিনোজেন আর অ্যান্টিজেন কি কি আছে। তাহলে অ্যান্টিজেন থাকে হচ্ছে লোহিত কণিকায় বা লোহিত রক্ত কণিকায়। তাহলে আর অন্যদিকে প্লাজমা বা সিরামের মধ্যে থাকে অ্যাগ্লুটিনিন, দ্যাট ইজ দ্য অ্যান্টিবডি। ওকে, তাহলে অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমা বা সিরামে, আর অ্যান্টিজেন থাকে হচ্ছে লোহিত কণিকায়। এবার দেখো কিভাবে তুমি ডিটেক্ট করবে, এই যে বললো না ভিয়েনা চিকিৎসক ভাগ করেছিলেন রক্ত উপস্থিত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে। তাহলে কোন অ্যান্টিজেন আছে কোন অ্যান্টিবডি আছে তার উপর ডিপেন্ড করে রক্তকে কি করা হচ্ছে, 4টে গ্রুপে ভাগ করা হচ্ছে। তো আমরা জানি যে 2 ধরনের অ্যান্টিজেন আছে, এ এবং বি, এবং 2 ধরনের অ্যান্টিবডি আছে, সেটা হচ্ছে আলফা এবং বিটা।
তো দেখে নেওয়া যাক কোনটাতে কি ধরনের অ্যান্টিজেন বা অ্যান্টিবডি থাকলে তাকে আমি ডিটেক্ট করব কোন ব্লাড গ্রুপ। তো প্রথমেই আমি চলে আসি এ ব্লাড গ্রুপ। এ ব্লাড গ্রুপের মধ্যে দেখো আমি দেখতে পাচ্ছি এ ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন আছে এ এবং অ্যান্টিবডি আছে হচ্ছে বিটা। অ্যান্টিবডি হচ্ছে বিটা, যেটাকে অ্যান্টি এ বলা হচ্ছে। তাহলে এ ব্লাড গ্রুপ হলে এ অ্যান্টিজেন বিটা অ্যান্টিবডি। একইভাবে যদি বি ব্লাড গ্রুপ হয় বি অ্যান্টিজেন আলফা অ্যান্টিবডি, এবি হলে এবি অ্যান্টিজেন কোনো অ্যান্টিবডি থাকবে না, হয়েছে। আর ও হলে উভয় প্রকার অ্যান্টিজেন, কোনো অ্যান্টিবডি থাকে না, এই কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু উভয় অ্যান্টিবডি থাকে। তাহলে কি হলো বিষয়টা দেখো, এ ব্লাড গ্রুপের মধ্যে আমরা কি পাচ্ছি এ অ্যান্টিজেন বিটা অ্যান্টিবডি, বি ব্লাড গ্রুপে কি পেলাম বি অ্যান্টিজেন আলফা অ্যান্টিবডি, এবি ব্লাড গ্রুপে কি পাচ্ছি এবি অ্যান্টিজেন কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না, আর ওতে কি পাচ্ছি কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু উভয় অ্যান্টিবডি থাকে। তাহলে এর উপর ভাগ করে আমরা সহজেই কি বলতে পারবো কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি আছে তার উপর ডিটেক্ট করবে ব্লাড গ্রুপ কি হবে। ধরো তোমার কাছে দেওয়া হলো যে আলফা বিটা কোনো অ্যান্টিবডি বা আলফা বিটা কোনো অ্যান্টিবডি থাকে না কিন্তু উভয় প্রকার অ্যান্টিজেন থাকে, তাহলে কোনো অ্যান্টিবডি নেই অথচ অ্যান্টিজেন আছে, তাহলে তখন তুমি কি বলতে পারবে যে এটা এবি ব্লাড গ্রুপ বা এবি গ্রুপের রক্ত। তাহলে এখান থেকে আমি খুব সহজেই ব্লাড গ্রুপ কি আছে সেটা বলে দিতে পারবো। এবার চলে এসো ব্লাড গ্রুপের মধ্যে তোমার আমাদের ভারতীয়দের মধ্যে যদি আমরা দেখি, তো আমাদের ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ব্লাড গ্রুপ কোনটা বা কোন ব্লাড গ্রুপের মানুষ বা কোন রক্তের গ্রুপযুক্ত মানুষ বেশি আছে বা কম আছে তার যদি একটা ওভারঅল একটা পার্সেন্টেজ দেখি, অ্যাপ্রক্স অবভিয়াসলি অ্যাপ্রক্স একটা হিসাব, তো যদি মোটামুটি একটা আনুমানিক একটা হিসেব দেখি তাহলে কত পার্সেন্ট আছে, তো সেটা একটু আমরা দেখে নিই যে কতগুলো কি আছে ব্লাড গ্রুপের লোক। তাহলে প্রথমেই আমরা চলে আসছি এ ব্লাড গ্রুপ। এ ব্লাড গ্রুপ আমরা যদি দেখি সেটার পার্সেন্টেজ প্রায় 22.9%। তাহলে 22.9% হচ্ছে এ ব্লাড গ্রুপের লোক আছে। বি ব্লাড গ্রুপ যদি দেখি সেটা হচ্ছে অ্যাপ্রক্স 32%। 32%। তারপরে চলে আসছি কোথায় এবি ব্লাড গ্রুপ। এবি ব্লাড গ্রুপ আছে খুব সংখ্যাটা কমই 6.6%। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। এই ও ব্লাড গ্রুপের লোক আছে 38.5%। 38.5%। তাহলে মোটামুটি দেখো আমরা একটা হিসেব পেলাম না যে এ এ আছে হচ্ছে 22.9%, বি 32%, এবি হচ্ছে 6.6% এবং ও হচ্ছে 38.5%। তাহলে এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি মোটামুটি দেখো এই তথ্যটা যে দেওয়া হলো এই তথ্যের মধ্যে থেকে বলতে পারি না সব থেকে মোস্ট কমন ব্লাড গ্রুপ কোনটা না সব থেকে বেশি কোনটা আছে ও। ও হচ্ছে ও ব্লাড গ্রুপের রক্ত বা ও ব্লাড গ্রুপ যুক্ত রক্তযুক্ত মানুষ আমাদের ভারতে বেশি আছে, তাহলে সব থেকে বেশি ব্লাড গ্রুপ যুক্ত রক্ত হচ্ছে ও। আর সব থেকে কম যদি বলি সেটা হচ্ছে এবি, কারণ দেখো এবি হচ্ছে 6.6%, তাহলে সব থেকে ও শ্রেণীর রক্তযুক্ত মানুষের সংখ্যাটা বেশি এবং কম হচ্ছে এবি শ্রেণীযুক্ত। এবার এখান থেকে আমি যদি বলি সব থেকে রেয়ার গ্রুপ এবং সব থেকে কমন গ্রুপ, সেটা খুব সুন্দরভাবে আমি বুঝে গেলাম যে সব থেকে রেয়ার গ্রুপ হচ্ছে এবি এবং সব থেকে কমন গ্রুপ হচ্ছে ও। এবার দেখো এই ব্লাড গ্রুপগুলো দেখবে যখন টেস্টের রিপোর্ট আসে বাড়িতে বা আত্মীয় স্বজনদের মধ্যে যদি কারো দেখো যে ব্লাড গ্রুপের টেস্ট এসছে সেখানে লেখা থাকে দেখবে যে এ হলেও এর আবার দুটো ভাগ আছে, এর দুটো ভাগ কিরকম এ পজিটিভ অথবা এ নেগেটিভ, ওকে, আবার বি পজিটিভ বি নেগেটিভ। তাহলে এই পজিটিভ নেগেটিভটা আবার কোথা থেকে এলো? আমরা তো মোটামুটি বুঝতে পারলাম যে ব্লাড গ্রুপটা এ বি এবং ও কিভাবে হচ্ছে সেটা বুঝে গেছি, সেটা নিয়ে কোনো সমস্যা আমাদের নেই বা কোনো প্রশ্নও নেই। কিন্তু প্রশ্ন এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এ পজিটিভ, দেখো এ এর পাশে আমি একটা প্লাস চিহ্ন দিয়েছি এবং এর পাশে একটা মাইনাস চিহ্ন দিয়েছি, তাহলে এই পজিটিভ নেগেটিভ বিষয়টা কি? তাহলে এই পজিটিভ নেগেটিভ বিষয়টা দেখতে গেলে আমাদের যেতে হবে RH ফ্যাক্টরে। RH ফ্যাক্টর যেটাকে রিসার্চ ফ্যাক্টর বলা হয়। তাহলে কি বললাম কোথায় যেতে হবে আমাদের RH ফ্যাক্টর। RH ফ্যাক্টর। RH ফ্যাক্টর এই RH ফ্যাক্টর যাদের ক্ষেত্রে এই RH ফ্যাক্টর পজিটিভ হবে তাহলে RH কি হতে পারে RH মে বি পজিটিভ অর RH মে বি নেগেটিভ। তাহলে RH পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। আমি RH ফ্যাক্টর নিয়ে আজকে আলোচনা করব না, কারণ এই RH ফ্যাক্টর নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করব যে RH ফ্যাক্টরটা কি। শুধু এটুকু জেনে রাখো আজকের ক্লাসে যে RH যাদের পজিটিভ এবং RH নেগেটিভ দুটো হয়। তাহলে ধরো যাদের RH পজিটিভ হবে তার ব্লাড গ্রুপের পাশে কি বসে যাবে পজিটিভ,
আর যাদের RH থাকবে না, নেগেটিভ হবে, তাদের ব্লাড গ্রুপে বসবে কি নেগেটিভ। তাই একইভাবে আমি বলতে পারি এ ব্লাড গ্রুপ আছে, তাহলে এর মধ্যে আবার দুটো ভাগ করলাম, তো এর মধ্যে আবার দুটো ভাগ, এ পজিটিভ মানে কি তাদের RH পজিটিভ, আর যাদের এ ব্লাড গ্রুপ কিন্তু RH নেগেটিভ তাদের বলা হচ্ছে এ নেগেটিভ। দেখো বোঝো, তাহলে কি বললাম, এ ব্লাড গ্রুপের রক্ত কিন্তু এ ব্লাড গ্রুপ যুক্ত মানুষদের কি হতে পারে, RH পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে এ ব্লাড গ্রুপ হওয়া সত্ত্বেও যাদের RH পজিটিভ তাদের ব্লাড গ্রুপ হবে এ পজিটিভ, আর যাদের নেগেটিভ RH তাদের হবে এ নেগেটিভ। তাহলে ব্লাড গ্রুপটা কেন হচ্ছে আবার একবার বলে দিই, ব্লাড গ্রুপটা মেইনলি হচ্ছে কি না, রক্তে কি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আছে তার উপর ডিপেন্ড করে ব্লাড গ্রুপ। আর পজিটিভ নেগেটিভটা কেন হচ্ছে না, RH ফ্যাক্টর পজিটিভ হলে তার রক্ত পজিটিভ, আর RH যদি নেগেটিভ হয় তার রক্ত নেগেটিভ। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ সাইনটা এটা আছে। তাহলে একইভাবে বি এর ক্ষেত্রে আমি দুটো পাবো, তাহলে বি এর ক্ষেত্রে আমি দুটো পাবো, বি পজিটিভ আর একটা হচ্ছে বি নেগেটিভ। এ বির ক্ষেত্রেও দুটো পাবো, এ বি পজিটিভ এবং এ বি নেগেটিভ। তাহলে দেখো আর একটা হচ্ছে ও এর ক্ষেত্রে পাবো, ও পজিটিভ এবং ও নেগেটিভ। এবার আমি মোটামুটি দেখো একটা তথ্য তোমাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে কত পার্সেন্ট করে থাকে। তাহলে এ হচ্ছে 22.9% যদি ধরি, তাহলে আবার এ পজিটিভ এ নেগেটিভে তো ভাগ থাকবে। তাহলে এ পজিটিভ কতগুলো আছে, এ নেগেটিভ কতগুলো আছে, সেগুলো আমাকে দেখতে হবে। তাহলে এ পজিটিভ আছে দেখো তোমার 22.1%, তাহলে এ পজিটিভ হচ্ছে 22.1%, আর এ তোমার এ নেগেটিভ হচ্ছে 0.8%। তাহলে হিসাবটা মিলিয়ে দেখো তো, তাহলে কত হচ্ছে 22.9%, দেখো মিললো কিনা। তাহলে 22.9% টোটালে তার মধ্যে সবথেকে বেশি আছে পজিটিভটাই বেশি 22.1% এবং নেগেটিভটা হচ্ছে 0.8%। একইভাবে বিটাকেও যদি আমরা চলে যাই, তাহলে বিটাকেও আমরা দেখব যে বি আছে 30.9% আর বি মাইনাস আছে হচ্ছে 1.1%। তাহলে হিসাব করে দেখো 32% চলে আসছে। তাহলে এখান থেকে আসছে হচ্ছে কি এখান থেকে আসছে হচ্ছে তোমার 32%। একইভাবে এবিটায় আসো, এবি পজিটিভ কত, এবি নেগেটিভ কত, এবি পজিটিভ আছে 6.4% আর এটা হচ্ছে 0.2%, তবে দেখো 6.6% আসছে। একইভাবে তোমার চলে এসো কোথায়, ও পজিটিভ এবং ও নেগেটিভ। ও পজিটিভ হচ্ছে 36.5%, আর এটা হচ্ছে 2%। তাহলে দেখো 38.5%। তাহলে দেখো মোটামুটি আমার হিসেবগুলো পুরো 100% হিসেব হয়ে গেছে। তাহলে এই তথ্যটা তোমরা কিন্তু সব বইয়ে পাবে না, ক্লাস 9 এর স্টুডেন্টদের ক্ষেত্রে এই তথ্যটা কিন্তু পাবে না। আমি দেখো একটা ওভারঅল তথ্য দিলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো পজিটিভ রক্তটাই কিন্তু আমাদের বেশি। দেখো প্রত্যেকটা গ্রুপেরই পজিটিভ বেশি আর নেগেটিভটা কম। তার কারণটা বলে রাখি, কারণ হচ্ছে আমাদের ভারতীয়দের রক্তের 95% মানুষ হচ্ছে RH পজিটিভ। আমাদের ভারতীয়দের মধ্যে ভারতীয় এবং শ্রীলঙ্কা বিশেষ করে, তো তাদের রক্ত হচ্ছে কি RH পজিটিভ। তাহলে 95% মানুষ যদি RH পজিটিভ হয়, তাহলে তাদের ব্লাড গ্রুপ কি হবে, সে এ বি ও যাই হোক না কেন পজিটিভটাই বেশি হবে। সেই জন্য প্রত্যেকটা ব্লাড গ্রুপে দেখো পজিটিভের সংখ্যাটা বেশি। ভালো করে দেখো, পজিটিভের সংখ্যাটা বেশি, নেগেটিভের সংখ্যাটা কম, কারণ 5% হচ্ছে এই নেগেটিভের মধ্যে পড়ছে, 95% পজিটিভের মধ্যে পড়ছে, RH পজিটিভের মধ্যে, তাই ব্লাড গ্রুপটাও পজিটিভে বেশি। এবার আমি দেখো এখানে বলেছি সবথেকে বেশি বা মোস্ট কমন ব্লাড গ্রুপ এটা, ঠিক আছে, মোস্ট কমন মানে সবথেকে বেশি পাওয়া যায় ও, আর সবথেকে কম পাওয়া যায় এবি। এবার দেখো, এবার তো আমরা এতক্ষণ ঠিক ছিল, কিন্তু এবার তো আমরা বুঝে গেছি এর মধ্যে আবার এবি পজিটিভ আছে, এবি নেগেটিভ আছে, আর বি ও এর মধ্যে দেখো ও পজিটিভ আছে, ও নেগেটিভ আছে। তাহলে এবার যদি এখান থেকে দেখি যে পার্সেন্টেজটা হিসাব করি যে মোস্ট কমন ব্লাড গ্রুপ কি, তাহলে মোস্ট কমন দেখো হিসাবটা দেখো সবথেকে বেশি কে আছে, সবথেকে বেশি। তাহলে যেহেতু ও বলেছি আমি সবথেকে বেশি, তাহলে ও এর পজিটিভ বেশি না নেগেটিভ বেশি, তাহলে অবভিয়াসলি দেখো পজিটিভটা কত পার্সেন্ট আছে 36.5%। তাহলে মোস্ট কমন ব্লাড গ্রুপ, মোস্ট কমন ব্লাড গ্রুপ আমি শর্টে লিখলাম, সেটা হচ্ছে ও পজিটিভ। তাহলে ও পজিটিভ হচ্ছে সবথেকে বেশি পাওয়া যায় দেখো 36.5%, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নেই, যদিও বি 30.9% মানে সেকেন্ড পরেরটা মানে ও এর পরের পরবর্তী ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, কিন্তু সবথেকে বেশি আছে সেটা হচ্ছে কি না 36.5% ও ব্লাড গ্রুপ। আর সবথেকে রেয়ার যদি দেখি, সবথেকে রেয়ার হচ্ছে দেখো এখান থেকে ভালো করে দেখো ও নেগেটিভ, এবি নেগেটিভ 0.2%। তাহলে
রেয়ার ব্লাড গ্রুপ, রেয়ার ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ সেটা হচ্ছে এবি নেগেটিভ। তাহলে এবি নেগেটিভ হচ্ছে সব থেকে রেয়ার ব্লাড গ্রুপ, আর সব থেকে কমন ব্লাড গ্রুপ হচ্ছে তোমার কে ও পজিটিভ। তাহলে ও পজিটিভ হচ্ছে কমন সব থেকে বেশি, আর সব থেকে কম হচ্ছে এবি নেগেটিভ। দেখো মোটামুটি একটা তথ্য আমি তোমাদের সামনে দিলাম যে কোনটা কত পার্সেন্ট ব্লাড গ্রুপটা আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এগুলো খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে, কারণ এগুলো সব জায়গায় পাবে না, এই পার্সেন্টেজটা সব জায়গায় পাবে না। তো যাই হোক এগুলো খাতায় নোট ডাউন করে রেখো, আর এই কোশ্চেনগুলো খাতায় নোট করে রেখো। এবার আমরা যে বিষয়টায় চলে যাব সেটা হচ্ছে কোন ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারে আর কে কার থেকে নিতে পারে। সবাই সবার থেকে নিতে পারে না। তাহলে আমরা এতক্ষণ কি শিখেছি? এবি ব্লাড গ্রুপ কি শিখেছি আমরা? আর শিখেছি কি? আমরা আর শিখেছি হচ্ছে তোমার কোন অ্যান্টিজেন থাকে, কিভাবে রক্তটাকে গ্রুপটাকে নির্ণয় করা হয়, কিভাবে রক্ত পজিটিভ কি নেগেটিভ সেটা দেখা হয়। এবার আমরা যেটায় চলে আসবো সেটা হচ্ছে কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারে বা কার থেকে নিতে পারে। ওকে, তো চলো তাহলে আমরা দেখে নিই যে কে কাকে রক্ত দিচ্ছে বা কে কার থেকে রক্ত নিচ্ছে। তো চলো দেখা যাক। আমরা একটা ছক বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে রক্তের শ্রেণী একটা কলম করেছি, রক্ত কাকে দান করতে পারে এবং রক্ত গ্রহণ করতে পারে। তো আমরা চলে আসি মোটামুটি একটা তথ্য নিয়ে, যে প্রথমেই যদি আমরা ব্লাড গ্রুপ দেখি, আমাদের 4টে ব্লাড গ্রুপ আছে, এ বি, এবি এবং ও। তো এইখান থেকে একটা বিষয় আগেই বলে রাখি, সেটা হচ্ছে এই 4টে ব্লাড গ্রুপের মধ্যে একজন আছে সার্বিক দাতা, মানে সবাইকে দিতে পারে, ঠিক আছে, আর একজন আছে হচ্ছে সার্বিক গ্রহীতা, মানে সবার থেকে নিতে পারে। তাহলে কে সার্বিক দাতা? না, আমি লিখে দিই এখানে, সার্বিক দাতা হচ্ছে এবি, সরি ও, সার্বিক দাতা, দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল ডোনার, যিনি ডোনেট করেন আর কি। তাহলে ইউনিভার্সাল ডোনার হচ্ছেন কে? ও। আর সার্বিক গ্রহীতা, সার্বিক গ্রহীতা মানে সবার থেকে নিতে পারে, গ্রহণ করতে পারে, ইউনিভার্সাল, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, রেসিপিয়েন্ট যেটা হচ্ছে তোমার এবি। তাহলে এখান থেকে কি পেলাম না, দুটো শর্ট কোশ্চেন পেলাম। কি শর্ট কোশ্চেন না, সার্বিক দাতা হচ্ছে কে সবাইকে দিতে পারছে, সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ, আর সার্বিক গ্রহীতা হচ্ছে সবার থেকে নিতে পারে, সেটা হচ্ছে এবি ব্লাড গ্রুপ। তাহলে ও সবাইকে রক্ত দিতে পারে, এবি সবার থেকে রক্ত নিতে পারে। এবার দেখো, এবার আমরা এইখানে চলে আসি, যেটা বললাম কি, যে গ্রুপের রক্ত সেই গ্রুপের রক্তকেই দেওয়া যায় বা তার থেকে নেওয়া যায়, একমাত্র ব্যতিক্রম সার্বিক দাতা এবং সার্বিক গ্রহীতার ক্ষেত্রে। তাহলে মনে করো এ ব্লাড গ্রুপ, তাহলে যে গ্রুপের রক্ত মানে কোনো ব্যক্তির এ গ্রুপের রক্ত, তো তাকে এ গ্রুপের রক্তই দিতে হবে, ঠিক আছে। এবার পজিটিভ নেগেটিভের ব্যাপার অবশ্যই আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও থাকে। এবার আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে, মনে করো এ গ্রুপের রক্ত, তো তাহলে এ কাকে দান করতে পারবে? তাহলে এ মানে কি, এ কে দিতেও পারবে, এ থেকে নিতেও পারবে। তাহলে এ কে দান করতে পারবে, অবভিয়াসলি এ কে দান করবে। আর কাকে দান করবে? সার্বিক গ্রহীতাকে। তাহলে গ্রহীতা কি সবার থেকে নিতে পারে, তাহলে এবি, এবি এবি কে দিতে পারবে। তাহলে এ কাকে কাকে দেবে না, এ একে তো দেবেই, তার সঙ্গে সঙ্গে যে সার্বিক গ্রহীতা আছে গ্রহণ করতে পারে, তাহলে এবি কে দিতে পারবে। একইভাবে যদি দেখি যে রক্ত গ্রহণ করতে পারে, কার থেকে গ্রহণ করবে? অবভিয়াসলি এ থেকে গ্রহণ করবে। এবং আর কার থেকে গ্রহণ করবে? যে সবাইকে দিয়ে বেড়ায়, তাহলে সার্বিক দাতাকে ও থেকে গ্রহণ করতে পারবে। তাহলে দেখো পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তাহলে দিতে পারবে কাকে কাকে না, দিতে পারবে এ একে, এবং আর কাকে দিতে পারবে না, নেবার জন্য বসে আছে এবি সার্বিক গ্রহীতা, তাহলে এবি কে নিতে পারবে, এই এবি কে দিতে পারবে। একইভাবে কার থেকে নেবে? এ থেকে নেবে, অবশ্যই সরি এ থেকে নেবে, এবং আর কার থেকে নেবে? যে সবাইকে দেয়, তাহলে সার্বিক দাতা ওকে দিতে পারবে। ক্লিয়ার? পরেরটায় চলে যাও, বি। বি ব্লাড গ্রুপ কি আছে? বি ব্লাড গ্রুপের মধ্যে দেখো বি কাকে দান করবে, তাহলে অবভিয়াসলি বি কে তো দান করবেই, আর তার সঙ্গে কি সার্বজনীন গ্রহীতা নেবে এখান থেকে এবি। একইভাবে কাকে কাকে দেবে, ঠিক আছে, কার থেকে গ্রহণ করবে না, বি থেকে গ্রহণ করবে এবং ও থেকে গ্রহণ করবে, ঠিক আছে। একইভাবে এ বি এর মতোই চলবে। একইভাবে দেখো এবি যখনই আসবে, যখন 3 নম্বর ব্লাড গ্রুপ এবি আসলো, এবি কাকে দান করতে পারবে? শুধুমাত্র এবি কেই দান করতে পারবে। তাহলে এবি কেই দান করতে পারবে, এবি অন্য কাউকে দান করতে পারবে না, কারণ কেউ নেই তো, আর নেবার মতো কেউ নেই, কারণ ওই তো গ্রহীতা,
সার্বিক গ্রহিতা বা সার্বজনীন গ্রহিতা যেটা ছিল সেটা এবি। তাহলে এবি যেহেতু সার্বজনীন গ্রহিতা, তাহলে এবিকেই দান করতে পারবে। তাহলে কার কাছ থেকে নিতে পারবে? দেখো সবার থেকে নিতে পারবে, এ এর থেকে নিতে পারে, বি এর থেকে নিতে পারে, ও এর থেকে নিতে পারে। তাহলে এ এর থেকে নেবে, বি থেকে নেবে, ও থেকে নেবে, এবি থেকে নেবে। তাহলে দেখো এবি হচ্ছে সবার থেকে রক্ত নিতে পারে, তাই এটাকে কি বলা হচ্ছে? সার্বিক দাতা। সবার থেকে নিতে পারে, কিন্তু দিতে পারে কাকে? দিতে পারে শুধু নিজের গ্রুপকে। একইভাবে তোমার দেখো যদি ও ব্লাড গ্রুপ দেখি, তাহলে এ কাকে কাকে দান করতে পারে? এ সবাইকে দান করতে পারে। তাহলে দেখো এ কে দান করতে পারে, বি কে দান করতে পারে, এবি কে দান করতে পারে, ও কে দান করতে পারে, কিন্তু নিতে পারে কার থেকে? নিতে পারে শুধুমাত্র ও থেকে। তাহলে দেখো এই হচ্ছে পুরো চার্ট। তাহলে এই পুরো চার্টটা তোমরা ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কে কাকে দিচ্ছে আর কে কাকে নিচ্ছে। কারণ এই মেডিকেল এমার্জেন্সি অনেক সময় আমাদের দরকার হয়, আমাদের ব্লাড দেওয়ার দরকার হয় এমার্জেন্সি রূপে। তো সেখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি কে কাকে দেবে, কে কোন গ্রুপের রক্ত ম্যাচ করবে, কোন গ্রুপের রক্ত ম্যাচ করবে না, কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারবে না। তো এই বিষয়গুলো এখানে থাকে। তো এইটা হচ্ছে রক্তের শ্রেণী, কে কাকে দান করতে পারলো, কে কাকে ডোনেট করতে পারলো। এবার হচ্ছে দেখো এখান থেকে সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা, এই দুটো শর্ট কোশ্চেন তোমরা করবে এবং তোমাদের জন্য একটা পার্থক্য দেওয়া থাকবে, সেটা হচ্ছে সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতার পার্থক্য বা এবি এবং ও ব্লাড গ্রুপের পার্থক্য। এটা তোমরা করে আমাকে কমেন্টে জানাবে যে সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতার দুটি পার্থক্য লেখো। তো আশা করছি তোমরা নিজেরাই লিখতে পারবে, কারণ মোটামুটি তোমরা বিষয়টা জেনে গেছো। তো দেখো এবার আমাদের যে টপিকটা আমরা আসছি সেটা হচ্ছে যে সার্বিক দাতা তো গেল, সার্বিক গ্রহিতা গেল, সেখান থেকে আমরা দেখে ফেললাম কি না ও হচ্ছে সার্বিক দাতা। ঠিক আছে, ও হচ্ছে সার্বিক দাতা। এবার ওটার মধ্যে সার্বিক দাতাকে আরো যদি স্পেসিফিক্যালি লিখি, সেটা হচ্ছে এখানে আছে ও পজিটিভ ও নেগেটিভ, আবার এখানে আছে এবি পজিটিভ এবি নেগেটিভ। তাহলে কোনটা সার্বিক দাতা, পজিটিভ না নেগেটিভ? কোনটা সার্বিক গ্রহিতা, এবি পজিটিভ না এবি নেগেটিভ? তাহলে এখান থেকে দেখি যদি যে এবি পজিটিভ হচ্ছে, এবি পজিটিভ আরো স্পেসিফিক করে দিলাম, এবি এবি পজিটিভ হলো সার্বিক গ্রহিতা এবং ও নেগেটিভ হলো সার্বিক দাতা। তাহলে দেখো ভালো করে দেখে নাও যে এবি গ্রহিতা বলেছিলাম, আরো স্পেসিফিক্যালি এবি পজিটিভ হচ্ছে গ্রহিতা, সার্বিক গ্রহিতা, আর সার্বিক দাতা বলা হয়েছিল ও, এবং আরো স্পেসিফিক্যালি সেটা বলা হলো ও নেগেটিভ। তাহলে দেখো তোমার এখান থেকে পেয়ে গেলে যে সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা। তাহলে কি বললাম আরেকবার বলে দিই, যে গ্রুপের রক্ত সকলকে রক্ত দিতে পারে, যে গ্রুপের রক্ত সব গ্রুপকে রক্ত দিতে পারে তারা হচ্ছে সার্বিক দাতা, আর যারা সবার থেকে রক্ত নিতে পারে তাদের বলা হচ্ছে সার্বিক গ্রহিতা। তাহলে দাতা মানে যে দান করে আর গ্রহিতা মানে যে গ্রহণ করে। তাহলে নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টাকে। তাহলে এটা গেল সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা। তাহলে পার্থক্যটা তোমরা অবশ্যই করে নিও। এবার আমরা যে বিষয়টায় আসবো, তো চলো সেই বিষয়টা আমরা দেখে নিই কি আছে। দেখো এবার আমাদের দুটো ছোট ছোট কোশ্চেনে আমরা চলে আসি। সেটা হচ্ছে প্রথমেই আমি লিখেছি এবিও অসঙ্গতি। এবিও অসঙ্গতি কি? এগুলো 2 মার্কসের কোশ্চেন পড়ে, 2 মার্কস, এটাও পড়ে এবং এটাও পড়ে, 2 মার্কসের কোশ্চেন। তো প্রথমেই যেটা আছে এবিও অসঙ্গতি এবং ক্রস ম্যাচিং। তাহলে প্রথমে এবিও অসঙ্গতিতে আসি। আমরা একটু আগে বলছিলাম যে যে গ্রুপের রক্ত সেই গ্রুপের রক্ত দিতে হয়, বা এবি বা ও যেগুলো আছে যে ছকটা দেখালাম, তো তার মধ্যে তারা নিতে বা আদান প্রদান করতে পারে। তাহলে সব গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায় না। কারো বি গ্রুপের রক্ত তাকে আমি এ দেব কখনোই সম্ভব নয়, বা কারো তোমার এ গ্রুপের রক্ত তাকে আমি বি গ্রুপের রক্ত দেব, সেটা কখনোই সম্ভব নয়। তাহলে যে গ্রুপের রক্ত সেই অনুসারে চার্ট যেটা দেখালাম সেই অনুসারে তাকে রক্ত দিতে হয়। এবার হচ্ছে যেটা এবীয় অসঙ্গতি কি, অনেক সময় রক্ত দেওয়া বা নেওয়ার আগে, বিশেষ করে দেওয়ার আগে রক্তটাকে ব্লাড গ্রুপ মানে দাতা এবং গ্রহিতা যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন, তো এই দাতা এবং গ্রহিতা উভয়েরই ব্লাড গ্রুপটা চেক করে নেওয়া হয়, দিয়ে সেই গ্রুপের রক্ত দিতে হয়। এবার যদি কোনো কারণে ভুলবশত তাকে অন্য কিছু রক্ত দেওয়া হয়, বা ধরো এ ব্লাড গ্রুপ, গ্রহিতা হচ্ছে এ ব্লাড গ্রুপ কিন্তু দাতা হচ্ছে বি, তাহলে চেক করা হয়নি, এমার্জেন্সি কন্ডিশনে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি হতে পারে? যিনি গ্রহিতা, গ্রহিতার অনাক্রম্যতন্ত্রের ওপর বা ইমিউনিটির ওপর, ইমিউন সিস্টেমের ওপর প্রভাব বিস্তার করে, বা গ্রহিতার ক্ষতি হয়, দাতার কোনো ক্ষতি হয় না, কারণ যিনি গ্রহণ করেন তার ক্ষতি হচ্ছে। তাহলে এই যে ব্লাড গ্রুপটা ম্যাচ করলো না, ঠিক আছে, বা ভুলবশত অন্য ব্লাড গ্রুপ দিয়ে দেওয়া হয়, অ্যাকচুয়ালি ভুলবশত অন্য ব্লাড গ্রুপ দিয়ে দেওয়া হয়, যখন ব্লাড গ্রুপটা ম্যাচ করছে না, এটাকে বলা হচ্ছে এবীয় অসঙ্গতি। তাহলে কি বললাম? দাতা এবং গ্রহিতার রক্ত যদি
ভুলবশত অন্য কোনো গ্রুপের রক্ত দিয়ে দেওয়া হয়, তাহলে গ্রহীতার অনাক্রম্যতন্ত্রের উপর একটা প্রভাব বিস্তার করে, যেটাকে বলা হচ্ছে এবীয় অসঙ্গতি। এটা গেল ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি আছে? ক্রস ম্যাচিং। ক্রস ম্যাচিং কি? ক্রস ম্যাচিং, তাহলে ম্যাচ হচ্ছে না। ধরো মনে করো যেটা বলছিলাম যে এবীয় অসঙ্গতি ঘটেছে, এবীয় অসঙ্গতি ঘটার ফলে যে গ্রুপের রক্ত, তাহলে রোগী হচ্ছে গ্রহীতা, মনে করো গ্রহীতা, গ্রহীতা হচ্ছে তোমার এ, আর দাতা হচ্ছে বি। তাহলে কি হবে না, বির রক্ত এ গ্রহীতার দেহে প্রবেশ করছে, কিন্তু এ কি হবে, এ এর অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বি এর অ্যান্টিজেন অ্যান্টিবডি ম্যাচ করবে না। তাহলে ম্যাচিংটা কি হলো? ক্রস ম্যাচিং, অবভিয়াসলি ক্রস ম্যাচিং। তাহলে ক্রস ম্যাচিং হওয়ার ফলে গ্রহীতার দেহের যে রক্তবাহক ভেতরে রক্ত কণিকাগুলো আছে তারা কি করবে? জমাট বেঁধে যাবে, যাতে বি রক্তটা এর মধ্যে ঢুকতে বাধা দেয়। তাহলে বি যেটা দাতা দিচ্ছে, সেই দাতা গ্রুপটা এ কখনোই নিতে চাইবে না বা গ্রহীতা নিতে চাইবে না, ফলে গ্রহীতার দেহের লোহিত রক্তকণিকাগুলি জমাট বেঁধে যাবে। জমাট বাঁধার ফলে কি হবে? রক্তবাহ যেগুলো থাকে, শিরা, ধমনী, ঠিক আছে, উপশিরা, জালক, তারা কি হবে না, তারা ব্লক হয়ে যাবে রাস্তাগুলো। ফলে রোগী কি হবে? গ্রহীতা যিনি ছিলেন তিনি মারা যাবেন। তাই এটাকে বলা হচ্ছে ক্রস ম্যাচিং। তাহলে এবং তোমার এবীয় অসঙ্গতি। তাহলে এই হচ্ছে তোমার ঘটনা, ক্রস ম্যাচিং কি এবং এবীয় অসঙ্গতি কি, এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। এবার হচ্ছে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা রক্তের গ্রুপ পড়লাম, সব থেকে বেশি পাওয়া যায়, কম পাওয়া যায়, কিভাবে ডিটেক্ট করবো, কে কাকে দেবে, কে কার থেকে নেবে, এত বিষয়গুলো আমরা জানলাম। কিন্তু এখন প্রশ্ন হলো যে কেন দরকার রক্তের শ্রেণীবিভাগ, আমাদের কেন দরকার? তাহলে আমরা পড়ছিলাম তো রক্তের গ্রুপ এবং রক্তদান, রক্তের শ্রেণীবিভাগ কেন দরকার হচ্ছে। তাহলে চলে যাই আমরা যদি রক্তের শ্রেণীবিভাগের, আমাদের পরের টপিক রক্তের শ্রেণীবিভাগের, রক্তের শ্রেণীবিভাগের, শ্রেণীবিভাগের গুরুত্ব বা তাৎপর্য, শ্রেণীবিভাগের গুরুত্ব, গুরুত্ব বা তাৎপর্য। তাহলে এই গুরুত্ব বা তাৎপর্য কেন আমাদের দরকার, সেটা হচ্ছে যদি আমরা পয়েন্ট ওয়াইজ দেখে যাই। প্রথমে হচ্ছে রক্ত সঞ্চালন, এক নম্বর হচ্ছে রক্ত সঞ্চালন, রক্ত সঞ্চালন। তাহলে এই রক্ত সঞ্চালনের জন্য আমাদের কি দরকার না, আমাদের রক্তের গ্রুপ জানাটা দরকার। কারণ অলরেডি আমরা যে দিচ্ছেন তিনি গ্রহীতা, এই সরি যে নিচ্ছেন তিনি গ্রহীতা, যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন দাতা। তাহলে দাতা এবং গ্রহীতার যদি রক্ত ম্যাচ না করে তাহলে কি হতে পারে? এবীয় অসঙ্গতি এবং ক্রস ম্যাচিং হতে পারে, যে বিষয়টা আমরা অলরেডি দেখেছি। তাহলে রক্ত দেয়া এবং নেওয়ার পূর্বে অবশ্যই গ্রুপটা জেনে নেওয়া দরকার। তাহলে প্রথমেই রক্ত সঞ্চালনের জন্য আমার রক্তের গ্রুপটা জানা দরকার। কারণ যিনি গ্রহীতা তিনি হয়তো বাঁচার জন্য রক্ত নিচ্ছেন, কিন্তু ক্রস ম্যাচিং বা এবীয় অসঙ্গতি হলে কি হবে? তিনি মারা যাবেন। তাহলে হিতে বিপরীত হয়, মানে ঘুরে ক্ষতি হলো। তাহলে যাতে ক্ষতি না হয় বা গ্রহীতা যাতে মৃত্যুর সম্মুখীন না হয়, তার জন্য ক্রস ম্যাচিং তোমার রক্তের শ্রেণীবিভাগের গুরুত্বটা দরকার, এক নম্বর। দু নম্বর পয়েন্ট হচ্ছে যে রক্ত দেওয়া বা নেওয়া, দুর্ঘটনার সময় কোনো ব্যক্তিকে রক্ত দিতে বা নিতে হবে, প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে, তাকে রক্ত দিতে হবে। তাহলে রক্তের যদি গ্রুপ জানা থাকে বা রক্তের যদি শ্রেণীবিভাগ করা থাকে, তাহলে সহজেই তার ব্লাড গ্রুপটা ডিটেক্ট করা যাবে। কারণ রক্তের শ্রেণী না জানা থাকলে সেটাকে রক্তের শ্রেণীবিন্যাস করা, তারপর তাকে অ্যানালাইসিস করা, তাহলে এমার্জেন্সি কন্ডিশন, তাকে এক্ষুনি রক্ত দেওয়া দরকার, তাহলে গ্রুপ ডিটেক্ট করতে করতে তো সময় চলে গেল। তাহলে তখন কি হবে? যতক্ষণে গ্রুপ ডিটেক্ট হবে হয়তো দেখা গেলো রোগী মারা যাচ্ছে। তো যদি রক্তের গ্রুপ জানা থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাকে সেই রক্তটা দেওয়া যেতে পারে। তাহলে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ক্ষেত্রে এই ঘটনাগুলো দেখা যায় আমাদের। তো সেই জন্যই যে তাহলে সহজেই গ্রুপটা ডিটেক্ট করা থাকলে সহজেই আমরা পেয়ে যাচ্ছি। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে পিতৃত্ব নির্ণয়। পিতৃত্ব নির্ণয়, অনেক সময় দেখবে এই পিতৃত্ব নির্ণয় মানে সন্তানের পিতৃত্ব নিয়ে অনেক সময় বিভিন্ন দম্পতির মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে, যেটা আমরা টিভিতে অনেক সময় দেখে থাকি। তো এই পিতৃত্ব নির্ণয় করার জন্য অনেক সময় কি করা হয় না, সন্তানের ব্লাড গ্রুপের সাথে তোমার পিতার ব্লাড গ্রুপটা টেস্ট করানো হয়, মাতার ব্লাড গ্রুপ টেস্ট করানো হয়। যদি ম্যাচ করে তাহলে সেটা তার সন্তান। যদিও পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে আগে ব্লাড গ্রুপটাই দেখা হতো, মানে ব্লাড গ্রুপটা ঠিক আছে কিনা, তারপরে দেখা হয় আরএইচ ফ্যাক্টর ঠিক আছে কিনা, এবং লেটেস্ট যেটা সেটা হচ্ছে এমএন ফ্যাক্টরটা দেখা হয় যে এমএন ফ্যাক্টর ম্যাচ করছে কিনা। কারণ অনেক সময় ব্লাড গ্রুপও ম্যাচ করে যায়, আরএইচ ফ্যাক্টরও ম্যাচ করে যায়, হ্যাঁ। তো তখন এমএন ফ্যাক্টরটা দেখা হয়, তারপরে যদি না হয় তখন সেটাকে ডিএনএ টেস্টিং এর জন্য পাঠানো হয়। তাহলে প্রধানত কারণ হচ্ছে প্রথমেই আমাদের যেটা দেখে নেওয়া হয় সেটা হচ্ছে ব্লাড গ্রুপটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে ঠিক আছে, যদি ম্যাচ না করে তাহলে কোনো সমস্যা আছে, বা পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যায়।
তো এই হয়ে গেল আমাদের মোটামুটি ব্লাড গ্রুপ এবং তার রিলেটেড যা কিছু ছিল মোটামুটি তাকে আমি বলে দিয়েছি। তাহলে আমাদের পড়ে রইল হচ্ছে ব্লাড ডোনেশন। তো চলো এবার আমরা ব্লাড ডোনেশনটা দেখে নিই। দেখো আমাদের আজকের ভিডিওর বা আজকের ক্লাসের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে রক্তদান, ব্লাড ডোনেশন বা রক্তদান। আমরা সবাই জানি আমাদের বিশেষ কিছু অনুষ্ঠান হলে বা অনেক ক্লাব থেকে বা বিভিন্ন পুজো বা বিভিন্ন ঈদ বা এরকম যেমন তোমার বিভিন্ন যে ফেস্টিভ্যালসগুলো আছে, বিভিন্ন কমিউনিটি ফেস্টিভ্যাল বা বিভিন্ন ক্লাবের ক্ষেত্রে, সেই সমস্ত অনুষ্ঠানে বা যেগুলো পবিত্র অনুষ্ঠান হয় বা সেটা তোমার সেখানে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়। দেখবে বিভিন্ন স্কুলে হয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা হয়, ঠিক আছে। তো এই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এবং তোমার যারা কি করে না এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো তৈরি করে, যেখানে কি করা হয় না কিছু মেডিকেল টিম এসে তারা ব্লাডগুলো নিয়ে চলে যায় এবং সেখান থেকে তারা ব্লাড ব্যাংকে সেগুলো জমা দিয়ে দেয়। তো তারপরে সেগুলো মুমূর্ষু রোগীর ক্ষেত্রে বা যাদের ক্ষেত্রে প্রয়োজন তাদেরকে দেওয়া হয়। তাহলে রক্তদান হচ্ছে একটা অন্যতম দান বা মহৎ দান। তো যেটা আমি প্রথমেই বলছিলাম যে সব থেকে মহৎ দান হচ্ছে রক্তদান। এবার ব্যাপারটা হচ্ছে রক্তদান করার জন্য কিছু কন্ডিশন আছে, সবাই রক্তদান করতে পারেন না। তাহলে রক্তদান করলে না কি কি মানে কি কি কন্ডিশন মেনে চলতে হবে না, মোটামুটি 18 বছরের ওপর বয়স হতে হবে, 18 বছরের বেশি বয়স হতে হবে 1 নম্বর, 50 থেকে 55 কিলোগ্রাম ওজন হতে হবে, 50 থেকে 55 কিলোগ্রাম ওজন হতে হবে। তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে 18 বছরের বেশি বয়স হতে হবে, 50 থেকে 55 কিলোগ্রাম 50 থেকে 55 কিলোগ্রাম ওজনটা হতে হবে। আর কি, আর হচ্ছে যেটা কোনো ব্লাড প্রেসার থাকবে না, ব্লাড প্রেসার যেটা হাই প্রেসার বা লো প্রেসার কিছুই থাকবে না, কোনো প্রেসারের সমস্যা থাকবে না, সেটা হাই হোক বা লো হোক, বা কোনো রকমের সিভিয়ার বা জটিল বা সংক্রামক রোগ থাকবে না, যেমন এইডস বা বিভিন্ন কোনো ভাইরাস ঘটিত রোগ থাকবে না। তাহলে বিভিন্ন কারণগুলো দেখার পর একজন মানুষ রক্ত দেওয়ার জন্য উপযোগী হয়। তাহলে এই সমস্ত কন্ডিশনগুলো ফুলফিল হলেই তবে একটা মানুষ রক্ত দিতে পারে। তাহলে যদি এই সমস্ত কন্ডিশনগুলো না থাকে, তার শারীরিক সমস্যা থাকে, তখন কিন্তু রক্ত নেওয়া মোটেই হয় না। এবার হচ্ছে এই রক্ত দেওয়া হলে খুব ভালো, এবং অ্যাট এ টাইম মোটামুটি 250 থেকে 300 ml রক্ত নেওয়া হয়, 250 থেকে 300 ml রক্ত নেওয়া হচ্ছে একবার। তো এখানেই একটা প্রবলেম দেখা যায়, অনেকে বলা হয় রক্ত যদি আমি দান করি তাহলে কি হবে না আমার দেহে রক্ত কমে যাবে। এটা ভুল ধারণা, সম্পূর্ণরূপে ভুল ধারণা। এখানে কি হয় না তুমি যদি রক্ত দাও তাহলে তোমার দেহের মধ্যে কি হবে, সেই নতুন করে রক্ত আবার তৈরি হওয়ার সুযোগ থাকছে, পুরনো রক্ত কিছুটা দেহ থেকে বেরিয়ে যায় এবং নতুন রক্ত তৈরি হওয়ার সময় লাগে। এবং আমরা যে খাই বা আমাদের যে প্রত্যেক দিনকার খাবার, তার মধ্য থেকে এই রক্তটা তৈরি হয়। তাহলে আমাদের দেহই কিন্তু অটোমেটিক্যালি 7 থেকে 15 দিনের মধ্যে এই রক্তটাকে আবার পূরণ করে নেয়। তাহলে যে 250 বা 300 ml রক্ত নেওয়া হচ্ছে, যেটা তোমার শরীর মেনটেন করে, তোমার শরীর থেকে অতিরিক্ত রক্ত বের করে নেওয়া হচ্ছে না, কখনোই না, এটা ভুল ধারণা। কেউ যদি বলে থাকে তাকে সোজা দাঁড়িয়ে তোমরা বলতে পারো যে এটা ভুল ধারণা। কারণ প্রথমে আমাদের দেহ থেকে যে পরিমাণ রক্ত আছে তার থেকে 250-300 ml রক্ত নিলে আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি হয় না। হয়তো প্রাথমিক অবস্থায় রক্ত দেওয়ার পর কিছুটা মাথা ঝিমঝিম বা হাত পা দুর্বল লাগে, কিন্তু যে পরিমাণ আমরা খাবার খাই বা যে খাবারগুলো আমরা খাই সেখান থেকে সেই রক্তটা আবার দেহ 7 থেকে 15 দিনের মধ্যে রিকভারি করে নেয়। ফলে তোমার স্বাভাবিক জীবনযাপনের কোনো সমস্যা হবে না বা তোমার দেহ থেকে রক্ত শেষও হয়ে যাবে না। তাই রক্ত দান করার জন্য যদি এই সমস্ত কন্ডিশনগুলো ঠিকঠাক থাকে তাহলে তুমি অনায়াসে দান করতে পারো এবং অন্যকে উদ্বুদ্ধ করতে পারো যে রক্ত দাও। রক্ত দিলে কি হবে, তোমার একটা রক্তের জন্য বা তোমার দেয়া রক্তের জন্য অনেকজনের প্রাণ বাঁচতে পারে। তো আমি সকলকে বলবো, আমার ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে, ভবিষ্যতে তোমরা যখন বড় হবে বা তোমাদের এই ফিজিক্যাল কন্ডিশনগুলো যখন মেনটেন হবে, তো তোমরা অবশ্যই ব্লাড ডোনেট করো এবং অন্যকে ব্লাড ডোনেট করার জন্য উদ্বুদ্ধ করো। কারণ একটা রক্ত একটা মানুষই পারে তার রক্ত দিয়ে অন্য একটা মানুষের জীবন বাঁচাতে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের রক্তদান সম্পর্কে ধারণা এবং মোটামুটি যেটুকু বিষয় ছিল আমি বললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে তোমাকে বায়োলার্নিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং গতদিনের ভিডিওটি যারা দেখোনি বা গতদিনের যারা ক্লাসটি দেখোনি, রক্তকণিকা সম্পর্কে ক্লাস করেছিলাম, তার তোমার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। কারো কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের পড়ানো এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।